দেখুন এগুলো পড়া ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা স্ক্রিপ্ট গুলো বা নাটকগুলো পড়া শুরু করবেন। সেগুলো মঞ্চস্থ হওয়া শুরু হয়েই গেছে। এবার অয়নদা আপনি খুব সুন্দর করে কয়েকটা জিনিস দেখিয়েছেন প্যাকেজে। আপনি এটাও দেখান অয়নদা যে রাজীব সরদেসাই বলে একজন যে নামজাদা জার্নালিস্ট আছে, যে তৃণমূলের নতুন রাজ্যসভার এমপি সাগরিকা ঘোষের যিনি হাজবেন্ডও বটে, উনি এই নীতি আয়োগের মিটিং এর আগের দিনই পরিষ্কার মিডিয়াতে বলেই দিয়েছিলেন যে এটাই প্ল্যান করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে আসবে। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল, ঠিক আছে? এবার ঠিক তারপর আপনি এটা দেখান যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি কতক্ষণ বলেছেন, উনি 7 মিনিট 30 সেকেন্ড বলেছেন এবং উনি ক্যাটাগরিক্যালি এই বিষয় নিয়ে কিন্তু টুইট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় হিমন্ত বিশ্ব শর্মা নাকি 15 থেকে 20 মিনিট বলেছেন, ছেড়ে দিলাম। এবার অয়নদা আপনি এটাও দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিল্লিতে নীতি আয়োগের মিটিং থেকে বেরিয়ে এসে কি বলেছিলেন। উনি বেরিয়ে এসে ক্যাটাগরিক্যালি বলেছিলেন অয়নদা যে তার মাইক নাকি বন্ধ করে দেওয়া, তাই তো? এবার আপনি আরেকটু এগিয়ে আসুন, উনি শু করে উড়ে চলে এলেন কলকাতায় ওনার ভাইপোকে নিয়ে। এবার ভাইপোকে নিয়ে কলকাতায় উড়ে আসার পরে উনি মিডিয়ার সামনে কি বললেন? উনি বললেন আমার সময় হয়ে যাওয়ার পরে টিং 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 করে বেল বাজানো হচ্ছিল। তখন কিন্তু উনি একবারও মাইক বন্ধ করে দেওয়ার কথা বলেননি। আরেকটা ভয়ঙ্কর কথা উনি কলকাতায় পদার্পণ করে বলেছেন। উনি বলেছেন আমি প্রথমে অপোজিশনের কথা বলছিলাম, তারপরে আমি যখন বাংলার কথা বলা শুরু করি তখন দেখি টিং টিং করে বেল বাজছে। এবার অয়নদা এই জিনিসটা দর্শক বন্ধুদের জানা খুব প্রয়োজন যে নীতি আয়োগের বৈঠকে কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম, স্টেটের নাম অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিন্তু মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রীর অনুরোধেই কিন্তু সপ্তম স্থানে তাকে বলতে দেওয়া হয়েছিল, কারণ তিনি বলেছিলেন তিনি তাড়াতাড়ি শু করে উড়ে এসে কলকাতায় পদার্পণ করবেন। সেই রিকোয়েস্ট কিন্তু স্টেট গভর্নমেন্টের রাখা হয়েছিল। এই গেল এক। দ্বিতীয়ত, প্রত্যেক মুখ্যমন্ত্রী কিন্তু 7 মিনিট সময় রয়েছে বলার জন্য। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কলকাতায় ভাইপোকে নিয়ে শু করে পদার্পণ করার পরে উনি বলেন যে আমি প্রথমে অপোজিশনের কথা বলেছি তারপর বাংলার কথা বলতে শুরু করেছি, তাহলে কি ধরে নেব প্রথম 7 মিনিটে উনি অপোজিশন নিয়ে বলেছেন, বাংলা নিয়ে একটা কথা খরচ করেননি? আর উনি যেখানে বলেছিলেন বা উনি কেন প্রত্যেকটা মুখ্যমন্ত্রী যেখানে বসেন তার সামনেই কিন্তু স্টপ ওয়াচ রাখা থাকে। ওনার যদি বেশি সময় বলার হতো তাহলে ওনার কিন্তু অনুরোধ করা উচিত। আরেকটা কথা, ওনার মিথ্যাচার পদে পদে কিন্তু ধরা পড়ছে। আসলে এটা খুব দুর্বল চিত্রনাট্য, এটা নাটক। এই নাটক করার মূল কারণ হচ্ছে মিডিয়াতে থাকা। যদি তুমি নাট্যকার অভিনেতা সবই বললে, সেরা অভিনেতা, সেই সেরা অভিনেতা নাট্যকারী তোমাদেরকে ভরাডুবিতে ফেলে দিয়েছে এই 2024-এও। আমি আসবো। আমি 10 সেকেন্ড যদি এই নাটকটা না করে কাজের কাজ কিছু করার মতো জায়গা থাকতো না, তাহলে অ্যাজ পার আর্টিকেল 131 এটা সুপ্রিম কোর্টে মামলা করতো, যেটা ওদের হয়নি, কারণ সুপ্রিম কোর্টে মৃত্যুঞ্জয় দম ওদের হয়নি সুপ্রিম কোর্টে যাওয়ার, কিন্তু দম এটা কিভাবে হলো বিধানসভায় প্রস্তাব না। কারণ বিধানসভায় বিজেপির অভিযোগ হচ্ছে যে বাইরের কোনো আলোচনা, বাইরে কাউকে নিয়ে আলোচনা বিধানসভায় করা যায় না। বিজেপি যখন কিছু নিয়ে বলতে চায় তখন বিজেপিকে বাধা দেন স্পিকার। আর এটা তো সম্পূর্ণ নীতি আয়োগের বৈঠকে হয়েছে, সেইটা বিধানসভায় প্রস্তাব আনা হলো, স্পিকার মেনেও নিলেন এবং আলোচনাও হলো। কেন? প্রথমত অয়নদা, আজকে একটা ঘটনার প্রতিবাদ করে আমি এখানে আমার বক্তব্য শুরু করব। আজকে যেইভাবে সাংবাদিকদের সংসদ ভবনে আটকে রাখা হচ্ছে, এই ভারতীয় জনতা পার্টির সরকার কখনো মানে সংসদে দাঁড়িয়ে বিরোধী সাংসদদের কণ্ঠরোধ করার জন্য মাইক বন্ধ করে দিচ্ছে, কখনো নীতি আয়োগে বিরোধী মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করছে। আজকে সাংবাদিকদের তাদের গতিবিধির ওপরে তাদের একটা স্পেসিফিক জোনের মধ্যে তাদের মনে খাঁচাবন্দি করে দিয়ে একটা জোনের মধ্যে দিয়ে তাদের রাখবেন এবং সেখানে দাঁড়িয়েই তারা সাংসদদের সাথে কথা বলতে পারবেন, তাদের খবর সংগ্রহ করতে পারবেন। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস দল হিসাবে আমাদের প্রতিবাদ থাকলো। এইবার আমি এই প্রসঙ্গে আসি যে অয়নদা, মানে আজকে মানস ভূঁইয়াজি এই প্রস্তাবটা এনেছেন এবং নিয়ম মেনে স্পিকার এই প্রস্তাবের উপরে মানে অংশগ্রহণ করার জন্য যে বিজেপি ঠিক করে দেবে এরকম তো কোনো জায়গায় লেখা নেই আজকে যে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এইটা একদম স্পেসিফিক বিধানসভার নিয়ম মেনে মানস ভূঁইয়াজি প্রস্তাব এনেছেন এবং একদম নিয়ম মেনে। যদি
এখানে যদি কোনো বেনিয়ম থাকতো তাহলে সেটাকে লিপিবদ্ধ করানোর সুযোগ ছিল ওয়াকআউট না করে। আজকে ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক আছে বিরোধী দলের নেতৃত্বে, এরা গ্যালারি শো করতে ব্যস্ত। কেন্দ্রীয় এরা মন্ত্রী বিধানসভায় বলছেন যে সত্যি কথা বলুন উনি, আচ্ছা নীতি আয়োগের যিনি সাংবাদিক বৈঠক আচ্ছা, করেছেন তিনি পর্যন্ত বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি। প্রথম কথা হলো যে অয়নদা 7 বারের সাংসদ, 3 বারের সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, 4 বারের মিনিস্টার এবং 3 বারের মুখ্যমন্ত্রী। তাকে সে মিথ্যে কথা বলছে। সে যদি মিথ্যে কথা বলতো, এই যে অর্বরা, এই যে ভুড়ি ভুড়ি মুখ্যমন্ত্রীকে যে আক্রমণ করে না, নাটক অভিনয় করছে, এগুলো বাংলার মানুষ আমরা দেখেছি। 2021 সালে মোদিজি এসে ইফটিজারদের মতো যখন বলেছিল দিদি ও দিদি, এর উত্তর বাংলার জনগণ ভোট বাক্সে দিয়েছিল। আজকে যদি আপনি এখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে Okay. যত বলবেন নাটক করেন, যত বলবেন অভিনয় করছেন, যত বলবেন মিথ্যে কথা বলছেন, এর উত্তর কিন্তু ভোট বাক্সের অব্র মধ্যে অব্র পাবেন। অব্র 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 কিছু বলতে চাইছে। অব্র অব্র বারবার এই তৃণমূলের পক্ষ থেকে এটাই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত বলবেন তত তোমাদের ভরাডুবি হবে। আমি আসছি। আমি আওয়ান্দা বলিনি, অর্বত বললো। আচ্ছা শেষ করো শেষ করো শেষ করো শেষ করো বলিনি। মৃত্যুঞ্জয় শেষ আমি করো দ্বিতীয় মৃত্যুঞ্জয় কথা শেষ করো। বলছি যে প্রথম কথা হলো যে আমরা আসছি সৌজন্য, অব্র, আসছি অব্র। আমরা আসছি। আমরা দুটো কারণে নীতি আয়োগ বৈঠকে অংশগ্রহণ করতে গেছিলাম। প্রথমত সৌজন্য, আর দ্বিতীয় কথা হলো বাংলার বঞ্চনা। যে 100 দিনের টাকা, এই যে আবাস যোজনার টাকা, বাংলার 1,71,000 কোটি টাকা যে বকেয়া আছে 2021 সালের পর থেকে, সেই দাবি দাওয়া নিয়ে কথা বলতে গেছিলাম। সেই দাবি দাওয়া নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয়নি, বাংলার মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে যেমন বিরোধীদের কণ্ঠরোধ করা হয়, এই কণ্ঠরোধের বিরুদ্ধে জনগণ বুঝে নেবে বাংলা। এবার অব্র। না অডিও আসছে না, অডিও আসছে না। কেউ যদি হ্যাঁ আসছে আসছে, এবার আসছে এবার আসছে। সেটা এক জিনিস, ডিবেটে সেই ভাষা চলতে পারে। একটা কিন্তু ভদ্রতার একটা ডিবেটে কেউ শ্লেষাত্মক ভাবে কিছু বলতে পারে, কিন্তু ভাষাটা যেন একদম একটা ডেকোরাম মেনটেন করে। মৃত্যুঞ্জয় দাস তৃণমূলের মুখপাত্র, অফিসিয়াল মুখপাত্র, যেই ভাষা প্রধানমন্ত্রীর ব্যাপারে ব্যবহার করলেন সেটার আমি তীব্র বিরোধিতা করছি। এই ভাষা সুস্থ ডিবেটে ব্যবহার করা যায় না। আর দ্বিতীয়ত আরেকটা কথা, মৃত্যুঞ্জয় দা বলতেন যে দুটো কারণে নাকি নীতি আয়োগের মিটিং এ যাওয়া হয়েছিল, সৌজন্য, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলার বঞ্চনা নিয়ে বলার কথা। প্রথমত যাওয়াটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আলাদা করে সৌজন্যের কোনো প্রশ্ন আসে না। আর সেকেন্ডলি, প্রথমত এটা, আর সেকেন্ডলি আপনাদের যদি বাংলার বঞ্চনা বা বাংলার কোনো ইস্যু নিয়ে কথা বলার থাকতো, প্রথম 7 মিনিট ধরে অন্যান্য গল্প গুজব চলতো না ওখানে। 7 মিনিটের পরে যখন সময় ওভার হয়ে গেছে, তখন না টিং ভাবে বেল বেজেছে, না মাইক অফ হয়েছে। আমি একটু সুকান্তর কাছে আসতে চাই। মঞ্চস্থ করার জন্য উনি ওখান থেকে বেরিয়ে এসেছেন। আমি আবার বলছি, এটা প্রি মেডিটেটেড ছিল। যদি বাংলা নিয়ে কোনো কথা বলা, যদি তাই থাকে আমি আসছি সুকান্ত, যদি তাই হয় মেনে নিলাম, আগে থেকে প্ল্যান ছিল, সব ছিল, কিন্তু এটা স্ট্র্যাটেজির দিক থেকে, রাজনৈতিক কৌশলের দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন কিনা? একদমই সুকান্ত। এই কথাটাই আমি হ্যাঁ, আমার আসছে, আমার ভয়েস আসছে? অব্র আসছি। সুকান্ত। হ্যাঁ, না আমার কথা শোনা যাচ্ছে? সুকান্তর কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? শোনা যাচ্ছে? না, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। না, আমি বলছি অয়নদা, একদমই এটা অনেকটাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, না এটা একদমই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যেটা হচ্ছে 5 মিনিট যে বলার সময়, না তোমার অডিওতে প্রবলেম হচ্ছে, তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। আমি একটু রাজনীতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই দিন, শনিবার দিন, সেইটা একবার মনে করিয়ে দিই মানুষকে, দর্শকদেরকে, তারপরে আসবো তোমার কাছে সুকান্ত। আমি শুনতে পাচ্ছি তোমার। On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। তিনি মুখ্যমন্ত্রী, একবারের নয়, তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা বলবেন, এটাই তো কাম্য। শোনবার মতো ধৈর্য থাকবে না, অথচ আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলি। যারা বিপক্ষের কথা শোনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালনা করবার জন্য যোগ্যতা আছে বলে মনে করি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক,
এই বৈঠকে বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরক এই অভিযোগ ঘিরে জোর শোরগোল। দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন, তিনি গেছেন, সৌজন্য দেখিয়েছেন। পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে। মমতার কণ্ঠরোধের অভিযোগকে হাতিয়ার করে কোমর বেঁধে আসরে নামছে তৃণমূল। ঠিক হয়েছে সোমবার সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাবেন তৃণমূলের সাংসদরা। বিধানসভাতেও এ নিয়ে সরব হবে রাজ্যের শাসক দল। এটা খুব দুর্ভাগ্যজনক। সবাইকে বলার অধিকার রয়েছে। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগ? হতে পারে কোনোদিন। ভারতবর্ষের কোনো প্রতিষ্ঠানের এমন কোনো কর্মচারীর ঔদ্ধত্য হয়নি যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন। পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে, সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে। আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ, বাংলার কণ্ঠরোধ, প্রতিবাদের কণ্ঠরোধ, যে সৌজন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন তারা সেই সৌজন্যের উপযুক্ত নয়। বাংলাকে টাকা দিচ্ছে না, বঙ্গভঙ্গের চক্রান্ত হচ্ছে, রুখে দিচ্ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার উপর এদের এত গাত্রদাহ। নিউজ 18 বাংলা। হ্যাঁ সুকান্ত, তোমার কাছে আসবো। যেটা প্রশ্ন করেছিলাম যে স্ট্র্যাটেজিগতভাবে মাস্টার স্ট্রোক কিনা। হ্যাঁ, এটা আমি বলতে চাইছিলাম অয়নদা, এটা অনেকটাই তুমি বলতে পারো মাস্টার স্ট্রোক। কিন্তু দুটো ঘটনা দেখো, প্রথম ইন্ডিয়া জোটের কিন্তু কেউই কিন্তু আসেনি সেখানে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে আমি কিন্তু ইন্ডিয়া জোটের প্রতিনিধিত্ব করতে এসেছি এবং আমাকে বলতে দেওয়া হলো না। ঘটনা কিন্তু তাই নয়, কারণ 7 মিনিট যে বলার সময়, এটা একদমই সঠিক কথা যে কোনো আধিকারিক পারে না মুখ্যমন্ত্রীর। এটা কোনো ডিবেট শো নয়, এটা কোনো কুইজ শো নয়। এরকম কোনো ঘটনা যদি হয়ে থাকে, এরকম কোনোদিনও হতে পারে না। সুতরাং তিনি কোনো না কোনো ভাবে যদি বাংলার হয়ে বক্তব্য রাখার চেষ্টা করতেন, তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান, সুন্দরবন নিয়ে যে বক্তব্যগুলো তিনি রাখার দরকার ছিল সেটা প্রথমেই শুরু করতে পারতেন। সুতরাং এটা অনেকটাই মাস্টার স্ট্রোক। এবং এই মাস্টার স্ট্রোকের মজাটা হলো তিনি নিজেকে এতটা প্রাসঙ্গিক করার চেষ্টা করলেন, কোথাও যেন ইন্ডিয়া জোটের কাছেও একটা বার্তা গেল, আবার এদিকে বিজেপির কাছেও একটা বার্তা গেল। সুতরাং এটা একটা সুন্দর, আমি বলতে পারি চিত্রনাট্য। যা জানি না প্রমাণ এটা পরবর্তীকালে কি হবে। নীতি আয়োগ কিন্তু বারবার বলছে, তিনি তার বক্তব্য রেখেছেন। এবার ঘটনা হচ্ছে চন্দ্রবাবু নাইডু 10 মিনিট বলছেন, অসমের মুখ্যমন্ত্রী 15 মিনিট বলছেন, এর প্রমাণ কিন্তু কিছু নেই। সুতরাং এটা হতে পারে না, কারণ তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী যাবার আগে যে এরকম ঘটনা হলে আমি বেরিয়ে আসবো। তার মানে তিনি কোথাও গিয়ে কিন্তু প্লটটা তৈরি করেছিলেন, বলতে দ্বিধা নেই। কিন্তু একজন সত্যি সচতুর রাজনীতিবিদ হিসেবে আমি ওনাকে কুর্নিশ জানাই, কিন্তু বাংলার স্বার্থ দেখলে সেখানে কিন্তু আমাদের বলতেই হয়, আমরা এই মুখ্যমন্ত্রীর থেকে আশা করি যে নীতি আয়োগের বৈঠকের বাধ্যবাধকতা, তার যে নিয়ম, সেখানে তিনি বলতেই পারতেন। মৃত্যুঞ্জয়, অয়নদা, সুকান্ত বাবু একটা কথা বলছেন যে চন্দ্রবাবু নাইডু যে 20 মিনিট বলেছেন বা হিমন্ত বিশ্ব শর্মাজি যে 15 মিনিট 17 মিনিট বলেছেন, তার কোনো প্রমাণ নেই, যেটা মুখ্যমন্ত্রী অভিযোগ করছে। তাহলে মুখ্যমন্ত্রীর যে মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছে বা মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করছে তার বিপক্ষে একটা প্রমাণ দিক। তার বিপক্ষে যে নীতি আয়োগের কেউ এসে বা সুকান্ত বাবুরা বা অভ্ররা এসে প্রমাণ দিক। আর একটা কথা, আমরা যে বলা হচ্ছে যে এই যে এসে অয়নদা যে নীতি আয়োগের মিটিং এর আগের দিনই বলা হয়েছিল যে রাজীব সরদেশাই বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বেরিয়ে আসতে পারে। আরে রাজীব সরদেশাইয়ের কথা শোনার কি দরকার? মুখ্যমন্ত্রী তো নিজে বলেছিলেন যে সেইখানেই প্রধানমন্ত্রী কিছুদিন আগে লোকসভার বাইরে সাংবাদিক বৈঠকে বললেন প্রধানমন্ত্রীর কণ্ঠরোধ করছে বিরোধীরা। এইবার কি তোমাদেরকে প্রমাণ করতে হবে যে তোমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি, সেই জন্যই এই স্ক্রিপ্টেড বিষয় যেটা বিরোধীরা বলছে? আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগের বৈঠকের আগের দিন বলা হয়েছিল যে যদি আমাদের দাবি দেওয়া বলতে না দেওয়া হয় তাহলে আমি মিটিং ছেড়ে প্রতিবাদ করে বেরিয়ে আসবো। এটা তো আগের দিনই বলে দিয়েছিল। এটা তো অন্যের কথা কিছু নেই। আমাকে যদি অপমান করা হয়, মিটিং এ যদি আমাকে বলতে না দেওয়া হয়, তাহলে তো নিশ্চিত
নিশ্চিতভাবে মিটিং এ থেকে কি করা হবে, এটা তো আগের দিনই বলে দেয়, এটা তো নতুন কিছু নয়। আর অভ্রকে আমি একটা কথা বলে দিই যে অভ্র যেইভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে রোজ তোমরা আক্রমণ করছো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রমণ করছে, সেই ভাষা মুখে আনা যায় না, তুমিও বলতে পারবে না। কিন্তু আজকে আমি শুধু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীকে বললাম ইফটিজারদের মতো, এই শব্দটা ব্যবহার করলাম, ইফটিজারদের মতো 2000 মতোতেই তোমার এত গায়ে লেগে গেল, আর সরাসরি যে ভাষায় আক্রমণ করা হচ্ছে সেগুলো নিয়ে তোমাদের কোনো বক্তব্য নেই। বরং বলা যায় রাজ্যে 2026-এর আগে মুখ্যমন্ত্রীর এই স্ট্র্যাটেজিতে তোমরা একটু কি বিপাকে পড়ে গেলে? কারণ বারবার বলা হচ্ছে বঞ্চনার কথা, এর আগে দিল্লিতে অভিযান চালানো হয়েছে, নীতি আয়োগের বৈঠকে বঞ্চনা নিয়ে বলার দরকারই নেই, বঞ্চনা নিয়ে অলরেডি গ্রামে গঞ্জে মানুষের কানে তুলে দেওয়া হয়েছে, তৃণমূল তুলে দিতে পেরেছে এবং তার ফলই অনেকটাই লাভ করেছে রাজনীতি বিশ্লেষকদের একাংশ বলে এই লোকসভা নির্বাচনে। প্রথমেই বলি যে তৃণমূল কংগ্রেসটা তো ইফটিজার, চোর, চিটিংবাজদের দল, তো সেই দলের মুখপাত্রের থেকে ভালো ভাষা আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু উনি তো নিজের স্ট্যান্ডেই থাকলেন। আর কি বলবো, আমি আবার বিরোধিতা করছি। তো দেখুন, চুরি করলে ওই দলকে চোর শুনতে হবে, এটাতে আমার কোনো ভুল কিছু বলার নেই ভাই। চুরি ধর্ষণকারীদের দল, কুলদীপ সিং, কুলদীপ সিং এর মতো ধর্ষণকারীদের দল, বিজেপি কুলদীপ সিং এর মতো ধর্ষণকারীদের দল, তুমি কোনো মেনটেন হবে না। তুমি যদি বলো তাহলে সেই ভাষায় বলা হবে, কুলদীপ সিং এর মতো ধর্ষণকারীদের দল, আগে বলো কুলদীপ সিং মৃত্যুঞ্জয় প্লিজ প্লিজ, তুমি তো রেখে যাচ্ছ, কুলদীপ সিং, বিষ্ণুদেব সিং এর দল করো, রাখবে না তুমি? আমাকে বলতে দাও প্লিজ প্লিজ, বলো। আরে বাবা, ঠিক আছে, জেসিবির দাদা আপনি হয়েছে, জেসিবির দাদা আপনি, জামালের ভাই আপনি, ঠিক আছে, খুব ভালো কথা। থাকুন, শুনুন, যদি পশ্চিমবঙ্গের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই চিন্তিত হতেন, তাহলে উনি প্রথম 7 মিনিট অন্যান্য গল্প গুজব দিয়ে সময়টা নষ্ট করতেন। আমি আবার বলছি, নীতি আয়োগের বৈঠকে দরকার নেই, বঞ্চনা ইতিমধ্যে মানুষের কানে কানে পৌঁছে গেছে, যে নাকি বঞ্চনা করা হয়েছে, নাকি এত অন্যায় করা হয়েছে, সেই কথাগুলো আমাকে বলতে দিন অরবিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। উনি নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম 7 মিনিট অন্যান্য গল্পগুজবের কথা বলে তারপর কোন প্রেক্ষাপটে কোনটাকে শিকন্ডি করে বেরিয়ে আসবেন সেই সুযোগটা খুঁজছিলেন। যখন উনি দেখছেন যে মাইক্রো বন্ধ হচ্ছে না, বেলও বাজছে না, এবার আমি কি বলবো, আমার তো কিছু বলার নেই। উনি যদি বাংলার বঞ্চনা নিয়ে কথা বলেন, প্রথমেই প্রশ্ন আছে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট গুলো কেন দিতে পারছে না, কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না। এই প্রশ্নের কোনো উত্তর তৃণমূল কংগ্রেস আজ অব্দি দিতে পারলো না। নীতি আয়োগের বৈঠকে উনি কি উত্তর দিতেন? তাই এটাকে শিখন্ডি করে উনি বেরিয়ে এসেই নাটকটা দিলেন। আরেকটা কথা, মৃত্যুঞ্জয় দার এইটা উনি বললেন তো কি প্রমাণ আছে। মৃত্যুঞ্জয় দা বোধহয় এই ডিবেটের প্রথম 15 মিনিট একটু জীবন্ত ছিলেন, একটু ঘুমিয়েছিলেন। আমি প্রথমবারই বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিভিন্ন স্টেটমেন্ট তুলে ধরে এটা প্রমাণ করে দিয়েছি যে ওনার কথায় গিরগিটির মতো রং বদলানো যেটাকে বলে, সেরকম রং বদলানো রয়েছে। 20 সেকেন্ড সময় কথা বলছেন না, আমার জবাব দেওয়ার জন্য 20 সেকেন্ড। বাংলার না থামলে তো বলাই যাবে না। প্রথমত আমি পরিষ্কার বলছি যে আপনি যে কথাটা বললেন একদমই ঠিক, যে বঞ্চনার কথা তো মানুষ জানে, সেটা পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে নবজোয়ার কর্মসূচির মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কানে কানে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। দ্বিতীয় কথা, ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে অব্রোর জানা উচিত, আপনি নিশ্চিতভাবেই জানেন যে 2021-এর আগে অব্দি আমাদের ফান্ড দেওয়া হয়েছে। আমরা 2021-এর বিজেপি হারার পরে আমরা কথা বলছি, 2021-এর আগে অব্দি আমাদের টাকা দিল কি করে যদি আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলাম? বিজেপি যে এতগুলো প্রতিনিধি দল পাঠালো জনগণের ট্যাক্সের টাকায়, সেই প্রতিনিধি দলগুলো একটা এফআইআর করলো না কেন যে বাংলার বঞ্চনার বিরুদ্ধে? ওকে, আমি সুকান্তর কাছে একটু আসতে চাই। সুকান্ত, বিধানসভায় প্রস্তাব এলো, আলোচনা হলো, তার মানে বিধানসভায় রেকর্ডটাও করে রাখলো তৃণমূল এবং শাসক দল, এটা বড় সাফল্য পেল কিনা ওরা? না দেখো, এটা বিধানসভায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে,
আর স্পিকারের প্রশ্ন রাখার যে প্রস্তাব এই যে অভ্র বলছে যে দম থাকলে সুপ্রিম কোর্টে যাও, দম আছে, বিধানসভাতে প্রস্তাব এনেছে, না, তাই তো? ওটাই আমি তো ওটাই বললাম, সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বলে সেটা কিন্তু এমন জায়গায় রেকর্ড করা হলো, সেটা কিন্তু পরবর্তীতে জনমানুষের আমরা বারবার বলছি যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে নীতি আয়োগকে ডিসলভ করার কথা, কিন্তু পরিকল্পনা কমিশন যদি থাকতো তাহলে রাজ্যের জন্য আরো বেশি অনুদান দিতে পারতো। এটা যেমন সত্যি, তেমন 31% কেন্দ্রীয় করের হারটা এখন 41%তে দাঁড়িয়েছে। সুতরাং এই উদ্বৃত্ত করটা কিন্তু রাজ্য পাচ্ছে। আমি অনেকটা এই কারণেই বলছি যে নীতি আয়োগের যে প্রয়োজনীয়তা নেই এটা বলা কিন্তু ভুল। নীতি আয়োগ আজকে বিধানসভায় প্রস্তাব আনার পরে বিজেপি ওয়াকআউট করে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রী এবং বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তাদের তরজা দেখুন। ফলসুড শব্দ, এটা কিন্তু মিথ্যাচার, আর এই শব্দটা কিন্তু অত্যন্ত অপমানজনক এবং অসংশোধনীয়। যারা বলছেন তাদের শব্দ চয়নটাও কিন্তু শিখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চেনে, সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সবাই চেনে। সুতরাং সেই মুখ্যমন্ত্রীকে এই ধরনের আক্রমণ করার, তিনি বাইরে এসে অন্য কথা বলবেন যা ঘটেনি ভেতরে, এটা কখনো হতে পারে না। ওনাদের শক্তি, ওনাদের সংখ্যা, যা খুশি করতে পারেন, কিন্তু আমরা সত্যের পক্ষে লড়বো, রাজ্যের মানুষের পক্ষে লড়বো, পশ্চিমবঙ্গের মানুষকে মাথা হেট করে দেওয়ার বিরুদ্ধে আমরা লড়বো। রাজনৈতিক তরজা চলতেই থাকবে, রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে। জনতার দরবার আজ থেকে শুরু হলো আবার। প্রতিদিন সোম থেকে শুক্র অবশ্যই সন্ধ্যে 6টার সময় নজর রাখুন। অনেক ধন্যবাদ।